শুভ সকাল। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফ সোয়াল। সাইফ সোয়াল চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি চুয়াডাঙ্গার আরো একটি গুরুত্বপূর্ণ স্থান, আলমডাঙ্গা। তো চলুন বন্ধুরা, আমরা আলমডাঙ্গার বিভিন্ন স্থান ঘুরে আসি। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার একাডেমি মোড় নামক স্থানে। একাডেমি মোড় থেকে এখন আমি আপনাদের নিয়ে যাব চুয়াডাঙ্গা কুষ্টিয়া সড়ক ধরে আলমডাঙ্গা উপজেলায়, আর আপনাদেরকে দেখাবো আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থান। চলুন বন্ধুরা, আমরা ঘুরে আসি আলমডাঙ্গা উপজেলা থেকে। চুয়াডাঙ্গা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ছোট্ট সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা জেলায় রয়েছে 4টি উপজেলা: চুয়াডাঙ্গা সদর, জীবননগর, দামোড়হুদা এবং আলমডাঙ্গা। এর মধ্যে আলমডাঙ্গা উপজেলাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপজেলা হিসেবে পরিচিত। আলমডাঙ্গা উপজেলাটি কুষ্টিয়া এবং মেহেরপুর সীমান্তবর্তী জেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধে আলমডাঙ্গা উপজেলা ছিল গৌরবোজ্জ্বল ভূমিকা। আলমডাঙ্গা উপজেলায় বেশ কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান বিদ্যমান, যা আজও ইতিহাসের সাক্ষী হিসেবে টিকে রয়েছে। আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার অন্যতম একটি প্রশাসনিক উপজেলা। এই আলমডাঙ্গা জেলার মোট আয়তন 365 বর্গ কিলোমিটার। কুমার নবগঙ্গা নদী বিধৌত আলমডাঙ্গা উপজেলা। বন্ধুরা, এটি হচ্ছে আলমডাঙ্গার লাল ব্রিজ মোড়। আর এই লাল ব্রিজ মোড় থেকে বেশ কয়েকটি জায়গায় যাওয়া যায়। এখান থেকে আমি প্রথমে যাব লাল ব্রিজে, তারপরে আমি যাব বধ্যভূমিতে এবং এরপরে আপনাদের নিয়ে যাব আমি কুমারী জমিদার বাড়িতে, এবং সর্বশেষে আমি আপনাদের নিয়ে যাব আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। লাল ব্রিজ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নবগঙ্গা নদীর ওপর নির্মিত একটি রেল ব্রিজ হচ্ছে লাল ব্রিজ, যেটি ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়। এটি মূলত একটি রেল সেতু, যে রেল সেতুটি চুয়াডাঙ্গা কুষ্টিয়া রেল লাইনকে সংযুক্ত করেছে। রেল সেতুটি লাল রঙের হওয়ায় এর নামকরণ করা হয়েছে লাল ব্রিজ। রেল সেতুটি মূলত ডাবল লাইন দ্বারা নির্মিত, অর্থাৎ একই সাথে এই রেল সেতু ব্যবহার করে ট্রেন আসা যাওয়া করতে পারে। ব্রিটিশরা 1862 সালে চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত 53.11 কিলোমিটার রেলপথ নির্মাণ করেন, আর এই সময়েই নির্মিত হয় লাল ব্রিজ। যে লাল ব্রিজ আজও ট্রেনের ভার বহন করে চলেছে আপন মহিমান। 1862 সালে নির্মিত লাল ব্রিজ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক মর্মান্তিক ইতিহাসের সাক্ষী। এই ব্রিজের পাশেই আলমডাঙ্গা বধ্যভূমি অবস্থিত। লাল ব্রিজের মোট দৈর্ঘ্য 175 মিটার। লাল ব্রিজটি মূলত লোহা দ্বারা নির্মিত এবং সাথে আছে ইট, বালি ও সিমেন্টের কিছু কাজ। ব্রিজটি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 1200 মিটার দূরে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই ব্রিজের দুই পাশেই পাক হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। এই ব্রিজ দিয়েই চলাচলকারী ট্রেন থামিয়ে পাক বাহিনীরা যুবক যুবতীদের ধরে নিয়ে নির্যাতন নিপীড়ন করত।
আর নির্যাতন শেষে হত্যা করে ব্রিজের নিচেই লাশ মাটি চাপা দিত। স্থানীয় ব্যক্তি সবেদ আলী বলেছিলেন, মাটি চাপা দেওয়া বড় বড় কতগুলো গর্ত ছিল, 7 থেকে 8টা গর্ত হবে। এর মধ্যে আমরা একটা গর্ত খুঁড়ে প্রায় 400 কঙ্কাল পেয়েছিলাম। আরেকটি গর্ত খুঁড়তে গিয়ে বিকট গন্ধ আসে, তারপর আর গর্ত খোঁড়া যায়নি। গর্ত থেকে উদ্ধার করা মানুষের মাথা পাশাপাশি রেখে চুয়াডাঙ্গার এক ফটোগ্রাফারকে দিয়ে ছবিও তুলেছিলেন বলে তিনি উল্লেখ করেন। পরে আর সেগুলো পাওয়া যায়নি। আমাদের ধারণা এখানে প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছিল। স্থানীয় লোকজন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, চুয়াডাঙ্গার সবচেয়ে বেশি মানুষকে হত্যা ও মাটি চাপা দেওয়া হয়েছে লাল ব্রিজ বধ্যভূমিতে। চুয়াডাঙ্গা কুষ্টিয়া রেলপথের আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে 1 কিলোমিটার পূর্বে নবগঙ্গা নদীর উপর এই ব্রিজের অবস্থান। জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরের এই এলাকাটি 71-এ প্রায় নির্জন ছিল। চারপাশে ছিল ঝোপ জঙ্গল, মানুষের আনাগোনাও ছিল কম। ঝোপ জঙ্গল কেটে হানাদার বাহিনী নিজেদের ক্যাম্প তৈরি করে নেয়। স্টেশন ও সেতুর মাঝখানে গোটা কয়েক বাড়ি তখনও ছিল। সেতুর কাছাকাছি কামালপুর, হাড়গাড়ি, কালিদাসপুর, হাড়দি গ্রাম। সেতুর এক পাশে ছিল পানি উন্নয়ন বোর্ডের খালাসি ঘর। পাকিস্তানি হানাদার বাহিনী সেই খালাসি ঘরটিকেই টর্চার সেল হিসেবে ব্যবহার করত। 71-এর জুলাই মাসের একটি ঘটনা এখনো মনে আছে বীর মুক্তিযোদ্ধা সবেদ আলীর। তিনি বলেন, সেদিন দুপুরের পর ট্রেন থেকে হানাদার বাহিনী কয়েকজনকে নামিয়ে নেয়। তারপর তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি বর্ষণ করে। সবাই লুটিয়ে পড়ে মাটিতে। সবাই মারা গেছে ভেবে ওখান থেকে চলে যায় হানাদার বাহিনী। ওই দিন হানাদার বাহিনীর গুলি বর্ষণে একজন বাদে সবাই মারা গিয়েছিলেন। যিনি বেঁচে ছিলেন তার গায়ে গুলি লাগেনি, কিন্তু তিনিও অন্যদের মতো মাটিতে লুটিয়ে পড়েছিলেন এবং মরার মতো করে লাশের সারিতেই শুয়েছিলেন। সবেদ আলী বলেন, পরে কৌশলে সেখান থেকে উঠে বধ্যভূমির উত্তরে হাড়গাড়ি গ্রামের দিকে তিনি চলে যান। গ্রামের ভেতরে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় তিনি ফিরতে পেরেছিলেন নিজের এলাকায়। মুক্তিযুদ্ধে লাল ব্রিজ রঞ্জিত হয়েছিল শত বাঙালির রক্তে, আর সেই সাথে রক্তে রঞ্জিত হয়েছিল নিচে বহমান নবগঙ্গা নদীর জলও। আজও লাল ব্রিজ সব মহিমায় দণ্ডায়িত। সেই নবগঙ্গা নদীর জল আজও প্রবাহমান, কিন্তু সেই জলের রং এখন স্বাভাবিক। আর এই স্বাভাবিকভাবেই যেন এই জলের রং বহমান থাকে, সেই কামনায় শেষ করছি আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফস ওয়ান। আমি বিভিন্ন বিষয় ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি যখন একটি ভিডিও দেব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাইফস ওয়ান চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও।